লাস্ট এপিসোডে আমরা সকলে দেখেছিলাম মেইন ক্যারেক্টার খাবার খাচ্ছিল, কিন্তু সেই খাবারটি মেইন ক্যারেক্টার এর একদমই পছন্দ হয় না। মেইন ক্যারেক্টার যে খাবারটি মুখে দেয় তার মুখে বমি চলে আসে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এত বিশ্রী রকমের খাবার কিভাবে হতে পারে। তার মেয়ের তাকে জিজ্ঞেস করে যে ইয়াং প্রিন্স, খাবার কি ভালো হয়নি? আমি কি রাঁধুনিকে আপনার সামনে নিয়ে হাজির করব নাকি? না, রাঁধুনিকে না, আমার সামনে যে অ্যালকেমিস্ট রয়েছে তাদেরকে তুমি আমার সামনে নিয়ে এসে হাজির করো। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমি পৃথিবীতে যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পান করেছি, এমনকি সুস্বাদু খাবার খেয়েছি, এইগুলো সব রিক্রিয়েট করার জন্য অ্যালকেমিস্ট প্রয়োজন, যা সামান্য রাঁধুনি পারবে না। আমি পৃথিবীর খাবারকে অনেক বেশি পরিমাণ মিস করছি। মেড বলতে থাকে আপনি হঠাৎ করে অ্যালকেমিস্ট দিয়ে কি করবেন ইয়াং প্রিন্স? মেইন ক্যারেক্টার বলতে থাকে আমি অ্যালকেমিস্টের কথা বলেছি। আর মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমি যদি তোমাকে বুঝিয়েও বলি তারপরে তুমি বিশ্বাস করবে না, কেননা একটা 5 বছরের বাচ্চা যদি হঠাৎ করে বলে তার অ্যালকেমিস্টের প্রয়োজন, তাহলে তার কথা কেউই সঠিকভাবে মেনে নেবে না। মেইন ক্যারেক্টার আবার ভাবতে থাকে বর্তমান সময়ের মশলা এবং উপকরণগুলোর সাহায্যে স্ট্রং ফ্লেভারযুক্ত কোল্ড ড্রিঙ্কস তৈরি করা একদমই কঠিন ব্যাপার একটা। আমি শুধু কোল্ড ড্রিঙ্কস পান করে আমার শরীর এবং মনকে তৃপ্তি প্রদান করতে চাই। ঠিক তখন মেন ক্যারেক্টার উঠে দাঁড়ায় আর বলতে থাকে এক বিখ্যাত স্কলার বলেছিলেন, যদি তুমি কোনো কিছু সত্যিকারভাবে নিজের মন থেকে চাও তাহলে তুমি সেটা কেননা নিজেই তৈরি করে নাও। এই কথা বলে মেন ক্যারেক্টার দৌড়ে বাইরের দিকে যেতে থাকে। ঠিক তখন ন্যানি বলতে থাকে ইয়াং প্রিন্স, আপনি কোথায় যাচ্ছেন? মেন ক্যারেক্টার বলতে থাকে আমি পড়াশোনা করার জন্য যাচ্ছি, স্টাডি করতে যাচ্ছি। ন্যানি ভাবতে থাকে আমি কি কোনো কিছু ভুল শুনলাম? ইয়াং প্রিন্স স্টাডি করার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে, এটাকে আমি ভুল শুনলাম নাকি? সিন চেঞ্জ হয়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে অ্যালকেমি একমাত্র সেই পথ যার মাধ্যমে কোল্ড ড্রিঙ্ক সহ আরও মজাদার যেসব খাবার রয়েছে সবগুলো আমি তৈরি করতে পারবো এই অল ডে। আমি কোল্ড ড্রিঙ্কস এর স্বাদ নিয়েই ছাড়বো। এই বলে সে দৌড়াতে থাকে সামনের দিকে। সিন এইখানে চেঞ্জ হয়। আরও 3 বছর পরের দৃশ্য আমাদেরকে দেখানো হয়। মেইন ক্যারেক্টার সেইখানে কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটা মিটিং করছিল। সেখান থেকে একটা ব্যক্তি বলে ওঠে আমরা প্ল্যান করেছি নতুন ব্রিজ তৈরি করব, বিশেষ করে সেই সব স্থানগুলোতে যেখানে মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ীদের মুভমেন্ট হয় অনেক বেশি পরিমাণে, যেখানে ব্যবসায়ীদের প্রতিনিয়ত যাতায়াত হয়। আপনার এই প্রস্তাবটি সম্পর্কে কি মতামত প্রিন্স এরিয়াল? মেন ক্যারেক্টার শুধু তার সামনে থাকা ফাইলটি দেখতে থাকে এবং রিপ্লাই না দেয়। তখন সামনের ব্যক্তি আবার বলতে থাকে প্রিন্স এরিয়াল। ঠিক তখন মেন ক্যারেক্টার বলতে থাকে এই অসাধারণ এবং চমৎকার ডিজাইনটি কে তৈরি করেছে? এটা একটা অভূতপূর্ব ডিজাইন। এটা শোনার সাথে সাথে সামনে থাকা একজন ব্যক্তি বলতে থাকে আমি নকশার তত্ত্বাবধান করেছি, দিনরাত এক করে কাজ করেছি ইয়াং প্রিন্স। তখন মেইন ক্যারেক্টার বলতে থাকে যদি পুনরায় তুমি এরকম একটা ইউজলেস ডিজাইন আমার সামনে নিয়ে এসেছো তো আমি তোমাকে এখান থেকে একদমই বের করে দেবো। এটা শুনে সামনে থাকা ব্যক্তি একদমই ঘাবড়ে যায়। মেইন ক্যারেক্টার বলতে থাকে এটা এখন ঠিক আছে, কিন্তু শীতে তুষার জমলে এটা অনেক বিপজ্জনক হতে পারে। নিচের কাঠের অংশগুলোতে গুরুত্ব দেওয়া হয়নি, যার কারণে সেগুলো অতিরিক্ত ভার বহন করতে পারবে না। এটা শুধু জাঁকজমকভাবে ডিজাইন করা হয়েছে, যার কারণে যে কোনো মুহূর্তে এইখানে যে কোনো প্রকারের ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটা রাজ্যের যে কোনো আর্কিটেকচার তৈরির পূর্বে সৌন্দর্য দেখা ভালো, কিন্তু আমাদের মেইন গোল থাকতে হবে সেফটি। মেইন ক্যারেক্টার নির্দেশ দেয় এই ডিজাইনটি আবার পুনরায় তৈরি করার জন্য। সামনে থাকা সকলে ভাবতে থাকে আমরা সকলে টপ স্কলার হওয়ার পরেও একটা ছোট বাচ্চার উপর নির্ভর করে চলছি। এটা প্যাথেটিক হলেও সত্যি যে আমাদের কাছে আর কোনো নেক্সট চয়েস নেই। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এখন সময় এসেছে আমার অ্যাবিলিটিকে সকলকে দেখানোর। গত বছরের ফেলিয়ার এর পর এইখানে কথা শেষ করে সিন চেঞ্জ করা হয়। একটা মেয়ে তার কাজ করার জন্য সামনের দিকে যাচ্ছিল, হঠাৎ করে মেইন ক্যারেক্টার তার সামনে দিয়ে যাচ্ছিল। এটা দেখে সেই মেয়ে ভাবতে থাকে এটা কি সেই অ্যাসেন ইয়াংশেস? মেইন ক্যারেক্টার ভাবতে থাকে কে আমাকে এরকম প্রিন্স নিকনেম নিয়ে ডাক দিল। সে পিছনে ফিরে তাকায় এবং সে মেয়েটকে দেখতে থাকে আর বলে তুমি কি নতুন মেড নাকি? মেড বলতে থাকে ইয়াং প্রিন্স, ফার্স্ট টাইম আমি আপনাকে দেখেছি, এর কারণে আমি একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, সরি, আমাকে মাফ করে দিবেন। মেইন ক্যারেক্টার বলতে থাকে এই নিকনেম আমার পছন্দ না, পুনরায় আমাকে এই নিকনেমে ডাক দিবে না। মেড বলতে থাকে ঠিক আছে ইয়াং সেজ, আমি আর আপনাকে এই নামে ডাক দিব না। মেইন ক্যারেক্টার এটা শুনে একটু ডিপ্রেসড হয়ে যায় আর বলতে থাকে আমাকে বর্তমান সময়ে এই রাজ্যের সকলে ইয়াং এশিয়ান সেন্স নামে নিকনেম দিয়েছে, এদের নিকনেম চয়েস করার সেন্স একদমই বেকার। এই বলে সে তার ঘোড়াগাড়িতে গিয়ে বসে এবং সামনের দিকে রওনা দেয়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর মা প্রাসাদের মধ্যে থেকে মেইন ক্যারেক্টার এর যাওয়ার দিকে তাকিয়েছিল আর তার মেয়েটকে জিজ্ঞেস করে প্রিন্স এরিয়াল কোথায় যাচ্ছে, এটা কি তুমি জানো? মেড বলে ইয়াং প্রিন্স মহারাজ এর সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন এবং মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে প্রিন্স এরিয়াল মহারাজ এর কাছে কি রিকোয়েস্ট করেছেন? মেন ক্যারেক্টার এর মেড বলতে থাকে এটা মেন ক্যারেক্টার মহারাজ এর কাছ থেকে অ্যালকেমি শেখার জন্য পারমিশন চেয়েছেন। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার মহারাজ এর কাছ থেকে অ্যালকেমি শেখার জন্য পারমিশন চাচ্ছে। সিন চেঞ্জ হয়। ঘোড়াগাড়িতে মেইন ক্যারেক্টারকে দেখানো হয়, সে বলছে যখন আমি মহারাজকে এই কথা বলছিলাম তখন তার এক্সপ্রেশন কি ছিল, আমার রিকোয়েস্ট করার সাথে সাথে সে আমার রিকোয়েস্ট গ্রান্টেড করে দিয়েছে। আমি কি মহারাজ এর ট্রাস্ট গেইন করতে সক্ষম হয়েছি?
যদিও আমি 100 লাইফ পার করে এসেছি, তারপরেও কিংসের যে পাওয়ারফুল অরা রয়েছে তার সামনে আমি নার্ভাস ফিল করি। আমাকে মনোযোগ দিতে হবে এবং সঠিকভাবে কথা বলতে হবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার মহারাজ এর সামনে এসেছে। মহারাজ তাকে বলছে তুমি অ্যালকেমি শিখতে চাও, কিন্তু কেন? মেন ক্যারেক্টার বলতে থাকে আমি অ্যালকেমি শিখে আমার দেশের জন্য কাজ করতে চাই। আমার কাছে ম্যাজিক এবং সর্টম্যানশিপ এর কোনো প্রকার কোনো ট্যালেন্ট নেই, যার জন্য আমি অ্যালকেমিস্ট ফিল্ডে কাজ করতে চাই। আমি হয়তো ছোট হতে পারি, কিন্তু আমার মধ্যে কোনো প্রকার ইমেচিওর চিন্তা ভাবনা নেই। রাজা বলতে থাকে ঠিক আছে, তোমার জন্য আমি একজন অ্যালকেমিস্ট টিচার এর ব্যবস্থা করব। তোমার কি আরো কিছু প্রয়োজন? তোমার আর কোনো ইচ্ছা থাকলে আমাকে জানাও। মেন ক্যারেক্টার বলে আমার যদি আর কোনো কিছু প্রয়োজন হয় সাথে সাথে আমি আপনাকে জানিয়ে দেব। আর মেন ক্যারেক্টার ভাবতে থাকে আমি সফল হয়েছি। সিন চেঞ্জ হয়, চারদিকে শুধু একটা নিউজ ছড়িয়ে পড়ে মেইন ক্যারেক্টার এর জন্য একটা অ্যালকেমিস্ট টিচার এর প্রয়োজন। যতগুলো বিখ্যাত অ্যালকেমিস্ট রয়েছে তারা তাদের অ্যালকেমি স্কিল শো করতে শুরু করে। এটা তাদের জন্য একটা অপরচুনিটি যে তারা একজন প্রিন্সের অ্যালকেমি টিচার হতে পারবে, তাই তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে। এক অ্যালকেমিস্ট একটা সেমি রিফ্লেক্টিং মিরর তৈরি করে, যার মাধ্যমে সে বর্ডারে শত্রুদেরকে প্রতিহত করতে সমর্থ হয়। তার এই অ্যাচিভমেন্ট দেখে মেইন ক্যারেক্টার এর জন্য তাকে একটা অ্যালকেমি টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় সেই অ্যালকেমি টিচার মেইন ক্যারেক্টারকে অ্যালকেমি শেখানোর জন্য তার মহলে চলে আসে। মেইন ক্যারেক্টার বলতে থাকে আমি তোমাকে পিছন থেকে দেখে একটা বৃদ্ধ ব্যক্তি মনে করেছিলাম, কিন্তু তুমি তো অনেক বেশি ইয়াং। অ্যালকেমিস্ট বলতে থাকে আপনি কি আমার চুল দেখে এটা ভেবেছেন? অ্যাক্সিডেন্টলি আমার নিঃশ্বাসের মাধ্যমে বিষাক্ত গ্যাস আমার শরীরে ঢুকে যায়, যার জন্য আমার চুল কমপ্লিটলি সাদা হয়ে গিয়েছে। মেইন ক্যারেক্টার বলতে থাকে তুমি অ্যালকেমি পারফর্ম করতে গিয়ে মরতে মরতে বেঁচে ফিরেছো। টিচার ভাবতে থাকে এত ভয়ানক কথা শোনার পরেও মেইন ক্যারেক্টার কিভাবে এত শান্ত থাকতে পারে। টিচার বলতে থাকে প্রিন্স আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদিও এটা ডিসরেসপেক্টফুল হবে। অ্যালকেমি শেখা অনেক বেশি ডেঞ্জারাস এবং কঠিন, যতটা আপনি চিন্তাও করতে পারবেন না। বিশেষ করে আপনার মতো একজন ইয়াং বয় এর ক্ষেত্রে এটা অনেক বেশি ডেঞ্জারাস। মেন ক্যারেক্টার বলতে থাকে আমি একজন প্রিন্স হলেও আমি অ্যালকেমি শিখতে চাই, যদিও এটা অনেক বেশি কঠিন আমি এটা জানি, তারপরও আমি অ্যালকেমি শিখতে চাই, কেননা এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো সায়েন্স। আমি কাঁচের সীসাকে সোনায় পরিণত করতে চাই না যেমনটা মানুষ কল্পনা করে। আমি অধ্যয়ন করতে চাই এবং লোহার মধ্যে যে ইম্পিউরিটিস রয়েছে তা রিডিউস করে আমি শক্তিশালী মেটেরিয়াল তৈরি করতে চাই। আমি একটা পিওর টেকনোলজি চাই। টিচার বলতে থাকে রুমার তাহলে সত্যি যে আপনি শুধু একটা ইন্টেলিজেন্ট বালক নন, আপনি একটা লিডার হওয়ার যোগ্য। আমি আশা করছি এই এরেনশিয়া কিংডম ভবিষ্যতে তার একটা ট্রু রুলার খুঁজে পাবে। আমার নলেজের মধ্যে কিছুটা ল্যাক রয়েছে, তারপরও আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাকে শেখানোর জন্য। মেন ক্যারেক্টার অ্যালকেমি শিখতে থাকে, কিছুদিন পার হয়ে যায়, আমাদেরকে মেন ক্যারেক্টার অ্যালকেমি রুম দেখানো হয়, যেখানে টিচার মেন ক্যারেক্টারকে বলছিল বাই এনি চান্স আপনি কি কোথাও এর পূর্বে অ্যালকেমি শিখেছেন ইয়াং মাস্টার? মেন ক্যারেক্টার একটু হকচকিয়ে যায় আর ভাবতে থাকে আমি কি একটু বেশি করে ফেললাম। তাই মেইন ক্যারেক্টার কথা ঘুরানোর জন্য বলে আমি শুধু বই অধ্যয়ন করার মাধ্যমে এগুলো শিখেছি। তখন টিচার বলে এই রুমারে আমি যতটুকু শুনেছি আপনি তার থেকেও বেশি বুদ্ধিমান ইয়াং প্রিন্স। মেইন ক্যারেক্টার হাফ ছেড়ে বাঁচে আর বলতে থাকে আমি কথা ঘুরাতে সফল হয়েছি, তা না হলে আজকে আমার সিক্রেট সবার সামনে চলে আসতো। টিচার বলতে থাকে ইয়াং প্রিন্স আপনি ভবিষ্যতে একজন বিখ্যাত অ্যালকেমিস্ট এবং স্কলার হিসেবে খ্যাতি অর্জন করবেন। মেইন ক্যারেক্টার বলতে থাকে তাহলে এগশেল এবং বোন পাউডার অ্যাড করলে আয়রন আরও বেশি মজবুত হয়। টিচার বলতে থাকে হ্যাঁ এটা সত্য। মেন ক্যারেক্টার বলতে থাকে আমার প্রিভিয়াস এক লাইফে আমি এই সকল কিছু শিখেছিলাম, যার কারণে অ্যালকেমি শেখা আমার জন্য তেমন কঠিন ব্যাপার না। সৌভাগ্যবশত আমি প্রিভিয়াস ওই লাইফে যা কিছু শিখেছিলাম আমি এখন সেই সমস্ত জ্ঞান এখানে কাজে লাগাতে পারবো। এই ভেবে মেন ক্যারেক্টার অনেক বেশি খুশি হয়ে যায়। টিচার জিজ্ঞেস করে ইয়াং প্রিন্স আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তায় রয়েছেন? মেন ক্যারেক্টার বলে না, আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করছিলাম। এটা শুনে আমরা দেখতে পাই টিচার কোনো কিছুই বুঝতে পারে না। মেন ক্যারেক্টার ভাবতে থাকে এখন সময় এসেছে আমার প্ল্যানকে এক্সিকিউট করার। আমরা দেখতে পাই এক ব্যক্তি ঘোড়া ছুটিয়ে রাজপ্রাসাদের দিকে যাচ্ছিল মহারাজকে একটা চিঠি দেওয়ার জন্য। সে ব্যক্তি ঘোড়া ছুটিয়ে রাজপ্রাসাদে গিয়ে মহারাজকে একটা চিঠি দেয়। চিঠি হাতে পেয়ে মহারাজ বলতে থাকে তার মানে প্রিন্স এরিয়াল অ্যালকেমি পারফর্ম করার জন্য কিছু সাপ্লিমেন্ট এর জন্য রিকোয়েস্ট করেছে। সামনে থাকা ব্যক্তি বলতে থাকে জি ইওর হাইনেস। রাজা বলতে থাকে তাহলে ঠিক আছে, প্রিন্স এরিয়াল এর অ্যালকেমিস্ট কাজের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করে দাও। সামনে থাকা ব্যক্তি বলতে থাকে জি ইওর হাইনেস আমি বুঝতে পেরেছি, কিন্তু এখানে রাজ্যের কোষাগার থেকে অনেক বেশি পরিমাণ অর্থ প্রদান করতে হচ্ছে, যে কারণে চারিদিকে বিভিন্ন রকমের রিউমার ছড়িয়ে পড়েছে। রাজা ভাবতে থাকে মেন ক্যারেক্টার তাকে কি বলেছিল। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার মহারাজকে বলছে যে আমি অ্যালকেমি শিখে এই রাজ্যের এবং আপনার সাহায্য করতে চাই। রাজা ভাবতে থাকে প্রিন্স এরিয়াল এই রাজ্য সম্পর্কে রিসার্চ করেছে আর তাই সে আমার কাজে সাহায্য করার জন্য অ্যালকেমি শেখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিন চেঞ্জ হয় মেন ক্যারেক্টার এর সামনে সে কয়েকজন ব্যক্তিকে বলছিল যে আমি কার্বোনেটেড ড্রিঙ্ক তৈরি করতে চাই।
এটা শুনে সামনে থাকা সকলে বলতে থাকে, এর মানে কি আপনি লাক্সারিয়াস কোনো কিছু তৈরি করতে যাচ্ছেন? মেন ক্যারেক্টার বলতে থাকে, হ্যাঁ তোমরা সকলে বুঝতে পেরেছো। কিভাবে তৈরি করব তার বেসিক থিওরি আমি এখানে লিপিবদ্ধ করেছি। আমরা দেখতে পাই এটা শুনে সকলে কিছুটা ডিপ্রেসড হয়ে যায়, কেননা মেন ক্যারেক্টার এখনো একটা ছোট বাচ্চা, সে যদি থিওরি দেয় তাহলে সকলের ক্ষেত্রে মেনে নেওয়া সম্ভব না। ঠিক তখন মেন ক্যারেক্টার তাদের সামনে একটা গোল্ড কয়েন হাতের উপর ঘোরাতে থাকে আর বলতে থাকে, তোমরা যদি সফল অথবা ব্যর্থ হও তা নিয়ে আমি তোমাদেরকে কখনো কোনো প্রকার কোশ্চেন করব না, কিন্তু এটা মনে রেখো, একবার আমরা যদি সাকসেসফুল হতে পারি তাহলে আমরা অনেক বেশি পরিমাণ অর্থ ইনকাম করতে পারবো এবং সেখান থেকে কিছু অংশ আমি তোমাদেরকেও দেব। এটা শুনে সকলে বলতে থাকে, তাহলে ঠিক আছে, আমরা এটা তৈরি করার জন্য প্রস্তুত। তারপর মেন ক্যারেক্টার তাদেরকে বুঝিয়ে দেয় এটা কিভাবে তৈরি করতে হবে। আমাদেরকে কয়েকদিন পরের সিন দেখানো হয় যেখানে তারা কার্বনেটেড ওয়াটার তৈরি করে ফেলেছে এবং সেটা মেন ক্যারেক্টার এর সামনে চেক করানোর জন্য নিয়ে আসা হয়। এটা দেখে মেন ক্যারেক্টার অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে, ফাইনালি তোমরা এটা তৈরি করতে সক্ষম হয়েছে। মেন ক্যারেক্টার এর টিচার বলতে থাকে, আমরা কি এটা পান করতে পারবো? এবং সে উপর থেকে ঢাকনা সরায় এবং সে দেখতে পায় ভেতরে কালো কুসকুসে দুর্গন্ধযুক্ত পানি। তখন মেন ক্যারেক্টার বলতে থাকে, অবশ্যই না, এটা আমাদেরকে চেক করতে হবে যে এটা খাওয়ার যোগ্য কিনা। মেন ক্যারেক্টার কার্বোনেটেড ওয়াটার দেখে এবং নাকে হাত দিয়ে বলে, তোমরা এটা তৈরি করতে ব্যর্থ হয়েছো, যার জন্য আমরা এটা পান করতে পারবো না। এই পানি ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে, এটা খাওয়ার জন্য যোগ্য না, ডিসকোয়ালিফাই। তারপরে মেন ক্যারেক্টার বলতে থাকে, তাহলে ঠিক আছে, আমরা আর্টিফিশিয়ালি কার্বোনেটেড ওয়াটার তৈরি করব। সামনে থাকা সকলে বলতে থাকে, আমরা আর্টিফিশিয়াল ভাবে এটা কিভাবে তৈরি করব। ঠিক তখনই মেন ক্যারেক্টার ফর্মুলা লিখে তাদের হাতে দিয়ে দেয় এবং বলতে থাকে, এই ফর্মুলা ইউজ করে তোমরা ইজিলি এটা তৈরি করতে পারবে। মেন ক্যারেক্টার বলতে থাকে, আমি বিশ্বাস করি তোমরা সকলে চেষ্টা করলে এটা তৈরি করতে পারবে। তখন মেন ক্যারেক্টার এর টিচার বলতে থাকে, অফকোর্স ইয়াং প্রিন্স, আমরা এই রাজ্যের সব থেকে বেস্ট অ্যালকেমিস্ট, আমরা চাইলে সবকিছু তৈরি করতে পারবো। মেন ক্যারেক্টার বলতে থাকে, তোমরা আমার ফর্মুলা অনুযায়ী সকল কাজ করতে থাকো, অ্যালকেমিস্টরা পারে না এমন কোনো কাজ নেই। এই বলে সে এখান থেকে চলে আসে। আমাদেরকে এক সপ্তাহ পরের সিন দেখানো হয় যেখানে মেন ক্যারেক্টার এর ফর্মুলা ইউজ করে তারা বিভিন্ন রকমের স্বাদের কোল্ড ড্রিঙ্কস তৈরি করতে পেরেছে। মেন ক্যারেক্টার বলতে থাকে, এই কার্বোনেটেড পানি আমাদের দেশের ফরচুনকে চেঞ্জ করে দিবে। মেন ক্যারেক্টার এর সামনে থাকা সকলে জিজ্ঞেস করে, এটা কি পপুলার হতে পারবে? ঠিক তখন একজন বলে, এটা দেখতে সুন্দর হলেও এটা স্বাদের কি হবে? মেন ক্যারেক্টার বলে, তোমরা এটা স্বাভাবিকভাবে পান করতে পারবে না, প্রথমে এটার সাথে ফলের রস অথবা অ্যালকোহল মিক্স করে নিতে হবে, তারপরে এটা পান করতে হবে। তখন মেন ক্যারেক্টার ফলের রস নিয়ে আসে এবং সেই কার্বোনেটেড ওয়াটারের সাথে মিশিয়ে দেয় এবং সবাইকে খেতে দেয় এবং সে নিজেও পান করে। আমরা দেখতে পাই এটা খেয়ে সবাই অনেক বেশি পরিমাণ খুশি হয়ে যায় এবং বলতে থাকে, এর থেকে ভালো খাবার, এর থেকে ভালো ওয়াটার, এত ঠান্ডা পানি আমরা এর আগে কখনো খাইনি। মেন ক্যারেক্টার এর তৈরি করা এই কার্বোনেটেড ওয়াটার সম্পূর্ণ রাজ্যব্যাপী এবং এই রাজ্যের বাইরেও অনেক বেশি পরিমাণ ফেমাস হয়ে যায় এবং এই রাজ্যের যতগুলো নোবেলস রয়েছে তাদের মধ্যে এটা একটা লাক্সারি আইটেম হিসেবে পরিচিতি পেয়ে যায় এবং অনেক বেশি দামি হওয়ার পরেও সকলে এটা কেনার জন্য অনেক বেশি পরিমাণ আগ্রহীও পড়ে। আমরা দেখতে পাই নর্দার্ন টেরিটরি এর যে কাউন্ট রয়েছে সে এই কার্বোনেটেড ওয়াটার হাতে নেয় এবং বলতে থাকে, তাহলে এইটা মেন ক্যারেক্টার তৈরি করেছে। তার সামনে থাকা এক ব্যক্তি বলতে থাকে, হ্যাঁ ইউর হাইনেস, এটা মেন ক্যারেক্টার তৈরি করেছে। এটা অনেক বেশি পপুলারিটি পাওয়ায় বর্তমানে একটা লাক্সারিয়াস আইটেমে পরিণত হয়েছে এবং আমাদের এরিনসিয়া কিংডম এর অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে এর মাধ্যমে। রুমার্স ছড়িয়েছে এটা ছড়িয়েছে যে মেন ক্যারেক্টার এর প্রাসাদের দিকে শুধু ক্যারেজ ভর্তি গোল্ড নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেক দিন। কাউন্ট মনে মনে ভাবতে থাকে, আমি ভেবেছিলাম প্রিন্স ভবিষ্যতে একটা ইউজলেস পার্সন হিসেবে বড় হবে। আর ডিপ্রেসড হয়ে ভাবতে থাকে, কে জানতো বর্তমানে প্রিন্স এত বেশি প্রভাবশালী হয়ে উঠবে। আমাকে এখন থেকে প্রিন্সের দিকে নজর রাখতে হবে। পরের সিন দেখানো হয় মেন ক্যারেক্টার এর সিস্টার কানিয়া তলোয়ারবাজি শিখছিল, যার বয়স এখন বর্তমানে 16 বছর হয়েছে। সে একটা পোজ নেয় আর মেন ক্যারেক্টারকে বলতে থাকে, আমাকে কেমন দেখাচ্ছে? মেন ক্যারেক্টার বলতে থাকে, ওয়াও, অনেক বেশি কুল লাগছে তোমাকে তলোয়ারবাজিতে অনেক সুন্দর লাগছে। তখন নাইট বলতে থাকে, প্রিন্সেস, আপনার বেসিক শর্টম্যানশিপ অনেক বেশি ভালো হয়ে গিয়েছে বর্তমানে। মেন ক্যারেক্টার বলতে থাকে, আমি এটা মেনে নিতে বাধ্য হচ্ছি যে আমার বয়সী সকল বাচ্চাদের থেকে সে অনেক বেশি বেটার করছে। মেন ক্যারেক্টার এর বোন বলতে থাকে, আমি আরো অনেক ভালোভাবে শিখতে চাই। এই বলে সে অনেক বেশি খুশি হয়ে যায়। নাইট বলতে থাকে, প্রিন্সেস, এখন আপনার ব্রেক টাইম চলে এসেছে। সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এবং তার সিস্টার একটা টেবিলে বসে কথা বলছিল। মেন ক্যারেক্টার এর সিস্টার মেন ক্যারেক্টারকে বলে, বর্তমানে তোমার সম্পর্কে অনেক বেশি পরিমাণ শোনা যাচ্ছে। প্রিন্সেস বলে, তুমি শুধু তোমার কার্বোনেটেড ওয়াটার বিক্রি করে শুধু তোমার মহল এর যে আর্থিক সংকট রয়েছিল সেটা দূর করনি, আমাদের এরেন্সিয়া কিংডম এর অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছো। মেন ক্যারেক্টার বলে, প্রিন্স হিসেবে এটা আমার ডিউটি। প্রিন্সেস বলে, রিউমারে আমি আরো শুনেছি যে সবাই বলা বলি করছে তুমি রাজার একমাত্র পারফেক্ট সন্তান। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমার এই খ্যাতির পিছনে শুধুমাত্র আমার একার অবদান নেই,
আমার যে মায়ের পরিবার রয়েছে অ্যানরিস্ট ফ্যামিলি, তারা আমাকে এই কাজে অনেক বেশি পরিমাণ সাহায্য করেছে। আমার মায়ের ফ্যামিলি একটা ফলেন নোবেল ফ্যামিলি, যার কারণে তাদেরকে একটা বাজে জায়গায় থাকতে হতো। তাদের এই দুরবস্থা দেখে আমি তাদেরকে সোডা ডিস্ট্রিবিউশন এর কাজে লাগিয়েছি এবং তারা আমার কাজ অনেক ভালোভাবে করছে, যার কারণে বর্তমানে আমার ব্যবসা এত বেশি পরিমাণ সফলতা অর্জন করতে পেরেছে এবং আমার বিভিন্ন পণ্যের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আমি আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে তৈরি করব ভেবেছি এবং আমি বিশাল বড় একটা মার্চেন্ট গিল্ড তৈরি করব, যেখানে সমস্ত কিছুর মালিক একমাত্র আমি হব। মেন ক্যারেক্টার এর সিস্টার এটা শুনে কান্না করতে থাকে আর বলতে থাকে, তোমার ধারে কাছেও এখন আমি পৌঁছাতে পারিনি। মেন ক্যারেক্টার বলতে থাকে, চলো আমরা কোল্ড ড্রিঙ্কস পান করে আসি, আমার কাছে বর্তমানে এখন অনেক বেশি অর্থ রয়েছে, এটা তুমি ভালো করে জানো। মেন ক্যারেক্টার এর সিস্টার এটা শুনে অনেক বেশি পরিমাণ রেগে যায় এবং তার গলায় যে কাঠের স্বর সে ধরেছিল সেটা ধরে এবং বলতে থাকে, তোমার কাছে অনেক বেশি পরিমাণ অর্থ থাকলে কি হবে, কেননা তুমি শর্টম্যানশিপ এবং এক্সারসাইজ কোনোটাই করো না, যার কারণে তুমি এটা রক্ষা করতে পারবে না। মেন ক্যারেক্টার এর সিস্টার বলতে থাকে, তাহলে চলো এখন আমি তোমাকে শর্টম্যানশিপ শেখাবো। মেন ক্যারেক্টার মনে মনে বলতে থাকে, এটা অনেক বেশি বিরক্তকর এবং তার সিস্টারকে বলতে থাকে, থ্যাংক ইউ সিস্টার, কিন্তু আমি ঠিক আছি। এবং মনে মনে বলতে থাকে, আমার শর্টম্যানশিপ শেখার কোনো প্রয়োজন নেই, কেননা আমার পাস্টের এক লাইফে আমি শর্টম্যানশিপ এর পিনাক্কল পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। ঠিক তখনই মেন ক্যারেক্টার এর সিস্টার মেন ক্যারেক্টার এর ওপর অ্যাটাক করে দেয় এবং বলতে থাকে, আমাকে এইভাবে লক্ষ্য করো এবং এইভাবে শর্ট সুইং করতে থাকো। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি আমার সিস্টার এর মধ্যে একটা পারফেক্ট শর্টম্যানশিপ দেখতে পাই, তার মধ্যে শর্টম্যানশিপ শেখার একটা ট্যালেন্ট রয়েছে, যা ইউজ করে সে ভবিষ্যতে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। সিন চেঞ্জ হয়ে মেন ক্যারেক্টার ক্যারেজে বসে রাস্তা দিয়ে যাচ্ছিল, এটা দেখে রাস্তার সকলে বলাবলি করছিল যে ওইখানে প্রিন্স এরিয়াল যাচ্ছে। মেন ক্যারেক্টার এটা দেখে ভাবতে থাকে, মনে হয় এই ক্যারেজ এইখানে সকলের কাছে ল্যাম্বরগিনি এর মতো, যার কারণে সকলে এই ক্যারেজ এর প্রতি এত অ্যাটেনশন দিচ্ছে। এমনকি আমার সাথে বডিগার্ডও রয়েছে, যার কারণে নিজেকে একটা তারকা লাগছে, সুপারস্টার মনে হচ্ছে। সব কিছু ঠিক আছে, কিন্তু এই সময় সে আমাকে কি বলতে চায়, আমার মনে হচ্ছে যে আমার এতগুলো অ্যাচিভমেন্ট দেখে সে আমাকে আবার নতুন করে কোনো রিওয়ার্ড দিতে চায়। সিন চেঞ্জ হয়, মেন ক্যারেক্টার এই রাজ্যের মহারাজ এর সাথে খাবার টেবিলে বসে রয়েছে, কেউ কোনো কথা বলছে না। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, মহারাজ এর সামনে এসে এরকম নীরবতা আমাকে অনেক বেশি পরিমাণে নার্ভাস করে দেয়। মেন ক্যারেক্টার তার সামনে থাকা খাবার খেতে থাকে আর ভাবতে থাকে যে যাই হোক, এইসবে এখন আমি ইউজড হয়ে গিয়েছি, এই সময়টাকে এখন আমি এনজয় করতে থাকি। ঠিক তখন এই রাজ্যের যে রাজা সে বলতে থাকে, এরিয়াল, গভর্নমেন্ট জব সম্পর্কে তোমার মতামত কি? হঠাৎ করে মহারাজ এই কথা বলায় মেন ক্যারেক্টার কিছুটা হকচকিয়ে যায় এবং ভাবতে থাকে ফাইনালি সময় হয়ে গিয়েছে মহারাজ এর সাথে সামনাসামনি হয়ে মুখোমুখি হয়ে কথা বলার। মহারাজ বলে, যদিও এটা একটু জলদি হয়ে যাচ্ছে, তারপরেও তুমি যদি গভর্নমেন্ট জব করতে চাও তাহলে তোমার প্রতি কেউ অবজেকশন দেখাবে না। তোমার কি মতামত, এমন কোনো জব আছে যা তুমি প্রেফার করবে? আর মেন ক্যারেক্টার বলে, না ফাদার। তারপরে মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি এই লাইফ শুধু মজা করে কাটিয়ে দিতে চাই, ওকে আমাকে এখন শান্ত থাকতে হবে। আর মেন ক্যারেক্টার বলে, আমি জানি না আপনি আমাকে নিয়ে কি ভেবেছেন ফাদার, কিন্তু আমি আমার সায়েন্স এবং অ্যালকেমি এর ওপর যে অধ্যয়ন তা চালিয়ে যেতে চাই। এটা শুনে মহারাজ কিছু সময় চুপ হয়ে থাকে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, এমনকি ফার্স্ট প্রিন্সও গভর্নমেন্টে নেই, কিন্তু সে আমাকে গভর্নমেন্টে পাঠাতে চাচ্ছে। অনেক সময় হয়ে গিয়েছে, মহারানী এখনও আমার বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করেনি, যার জন্য আমি একটা লাইন তৈরি করে রেখেছি আমার এবং তাদের মাঝখানে। কিন্তু আমি যদি এখন গভর্নমেন্টে জব করি তাহলে এই লাইনটা ভেঙে যাবে এবং আমার এবং তাদের মাঝখানে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। আমি এই জীবনে কারোর সাথে কোনো প্রকার ঝামেলা করতে চাই না। সে কি আমাদের মাঝখানে একটা ঝামেলা তৈরি করার জন্য পারপোজ নিয়ে এই কাজটি করছে? এটাই কি তার একমাত্র উইশ? কেননা জঙ্গলের সেই রাজ করে যে সর্বশক্তিমান, যে সবচেয়ে বেশি শক্তিশালী। দুর্বল কখনো নিয়ম তৈরি করতে পারে না, যার কারণে সে আমাদের মাঝখানে একটা লড়াই তৈরি করার চেষ্টা করছে। যদি তাই হয়, বর্তমান আমি এতটাও দুর্বল অপোনেন্ট নই যে আমাকে এত সহজে ডিফিট করতে পারবে। আজকের এই এপিসোড এইখানে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।